আমি ডক্টর মোহাম্মদ আলী রিয়াজ স্যারকে বলেছি, স্যার আপনারা শুধুমাত্র পরামর্শ না, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। স্যার আমাকে বললেন যে রাশেদ আপনার কথা শুনলে বিভ্রান্ত হয়ে যায়। আমি তাকে বললাম, দেখেন এই কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা, যে কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা, সেই কমিশন শুধুমাত্র পরামর্শ দিবে, সিদ্ধান্ত নিতে পারবে না। এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আপনারা মূলত দায় এড়াতে চাচ্ছেন, আপনারা দায় নিতে চাচ্ছেন না। দেখেন আমরা দলগুলো এখনো পর্যন্ত ঐক্যমতে আসতে পারেনি। বিএনপির এক ধরনের চাওয়া আছে, জামাতের ভিন্ন ধরনের চাওয়া, এনসিপির আরেক ধরনের চাওয়া, এবং আমাদের অন্যান্য দলের আমাদের চাওয়া আরেক রকম। তাহলে সরকার এখন কি করবে? এখন বল সরকারের কোর্টে, কিন্তু সরকার আবার কি করছে? এই বল আমাদের পায়ে দিয়ে দিচ্ছে। তার মানে জাতীয় ঐক্য সম্ভবপর হবে না, জুলাই সনদ নিয়ে ঐক্য সম্ভবপর হবে না। মানে আমরা যদি এইভাবে আবার নিজের আলোচনা করি, সর্বশেষ যে আলোচনা সেখানেও আমরা ঐক্যমতে আসতে পারিনি। এর জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, ঐক্যমত কমিশনকে জানিয়েছি, এখন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আমরা 9টি দল বসেছিলাম, এখানে জুনায়েদ সাকি ভাই উদ্যোগ নিয়েছিলেন। আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, এবং বিএনপির পক্ষ থেকে আমরা সর্বশেষ আলোচনায় দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তিনিও এই বিষয়ে ইতিবাচক বক্তব্য প্রকাশ করেছেন। আপনি দায় নিবেন না, তাহলে সরকারে কেন গেলেন? আপনি সরকারে গিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন সিদ্ধান্ত না নিয়ে যদি আপনি দলগুলোর উপরে দায় চাপান এবং বলেন যে দলগুলোর কারণে ঐক্য হচ্ছে না, তাহলে আপনার তো এখানে থাকার অধিকার নাই। ঐক্য, এই যে আমাদের মধ্যে যে ভিন্ন মত, এই ভিন্ন মতকে ঐক্যমতে নিয়ে আসার দায়িত্ব সরকারের। সুতরাং সরকার যদি সে ধরনের সাহসী সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে দেশের সংকট ঘনীভূত হবে। এবার আসি পিয়ার নিয়ে কিছু আলোচনায়। যখন ঐক্যমত কমিশন আলোচনা করছে এবং ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা দলগুলোর মধ্যে একটু বসেন, আমরা 9টি দল বসেছি, বিএনপির সাথে বসা হবে, জামাতের সাথে বসা হবে, অন্যান্য দলের সাথে বসা হবে। এখন আমার প্রশ্ন হলো যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন? এটার উদ্দেশ্যটা কি? সরকারের উপরে চাপ সৃষ্টি করা? এখন যারা এই আন্দোলনটা করছে, আপনারা খেয়াল করে থাকবেন যে তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে, এবং আমরা যখন সমালোচনা করেছি তখন আমাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে। তাহলে তারা এখন কেন বলছে যমুনা ঘেরাও করা হবে, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে, এই উপদেষ্টাদের নানান ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, সেই তারা দিচ্ছে। মানে তাদের যখন ডিসি নিয়োগ হয়ে গেছে, সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে, তখন আর আন্দোলন না। মানে এখন যখন পেয়ার হচ্ছে না, তখন পেয়ার নিয়ে তারা আন্দোলন করছে। তা আন্দোলন করতেই পারে, সেটি নিয়ে সমালোচনা থাকবে, কিন্তু আমার কথা হলো আলোচনাটা শেষ হোক। আর আপনারা যেহেতু বলছেন যে পেয়ার ছাড়া নির্বাচনে যাবেন না, এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত কমিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন। এখন একদম শেষ সময়ে, যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রসঙ্গ আসছে, তখন আপনারা পেয়ার নিয়ে আন্দোলন শুরু করেছেন। এর মানে কি? এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। বাংলাদেশে যদি আর একটি 1-11 সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, পেয়ারে কি হবে? পেয়ারে তো ব্যক্তি দেখে ভোট দেওয়া যাবে না, মার্কা গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চায়, তার কি হবে? পেয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীর কি হবে? সেটি নিয়ে কোনো আলোচনা নাই, সেটি নিয়ে কোনো ব্যাখ্যা নাই। এরপর আসেন, যদি আপনি পিআর সিস্টেমে যান, বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে? সকাল বিকাল, রাতে, মধ্যরাতে, ফজরের আগে, ফজরের পরে এমপি কেনা বেচা হবে। যে যত টাকা দিতে পারবে সেই জোটের দিকে একজন এমপি চলে যাবে, স্বাভাবিক। সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার।